হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু 8 PM ফিজিক্স। যেমনটা তোমরা জানো, ক্লাস 11-এর আজকের থিওরির প্রথম ক্লাস। এই প্রথম ক্লাসে আমরা একদম প্রথমে যে ইউনিট রয়েছে ইউনিট 1, সেই ইউনিট 1-এর প্রথম আলোচনা আমি শুরু করব। এই প্রথম আলোচনাতে আমি একক নিয়ে কথা বলবো। তাই যারা যারা নতুন অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, কারণ এইভাবে কন্টিনিউ এভরিডে 8 PM তোমরা ফিজিক্সের ক্লাস পাবে। টোটাল সিলেবাস পরপর পড়ানো হবে। আর অতি অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবে। তো দেখো, এখানে একদম প্রথমে যেটা আমরা করব সেটা হলো ভৌত রাশি কাকে বলে। কিন্তু সংজ্ঞা মুখস্থ রাখার দরকার নেই, তার কারণ এখান থেকে বড় প্রশ্ন পড়ে না। একটা MCQ পড়ে এবং একটা 1 নম্বরে লিখিত প্রশ্ন পড়ে। আমরা ক্লাস 9-এ প্রত্যেকেই পড়েছিলাম প্রাকৃতিক পরিমাপযোগ্য বিষয়কে বলা হয় রাশি। অর্থাৎ আমরা যা কিছু পরিমাপ করতে পারি তাকে বলে রাশি। তাই মনে রাখতে হবে, এই পরিমাপ সংখ্যা দ্বারা প্রামাণ্য হিসাবে প্রকাশযোগ্য হওয়া দরকার। যেমন দেখো, রাগ, দুঃখ, ভালোবাসা, ক্ষোভ, এই সমস্ত মানসিক অবস্থা, এটারও কিন্তু একটা আপেক্ষিক পরিমাপ হয়, কম, বেশি, মাঝারি, কিন্তু এরা একক নয়। কারণ এগুলোকে আমি সংখ্যা দিয়ে প্রমাণ হিসাবে প্রকাশ করতে পারি না। আমি কাউকে বলতে পারি না যে কেউ 3 পরিমাণ রেগে গেছে বা কেউ 4 একক দুঃখ পেয়েছে, এটা হাস্যকর শোনাবে। দ্যাটস ওয়াই এই সমস্ত মানসিক অবস্থাগুলো কিন্তু ভৌত রাশি নয়। ভৌত রাশি কোনগুলো? না, যে সমস্ত পরিমাপগুলিকে সংখ্যা দ্বারা প্রামাণ্য হিসাবে বা প্রমাণ হিসাবে প্রকাশ করা যায় তাদেরকে বলা হয় ভৌত রাশি। যেমন আমরা জানি, দৈর্ঘ্য একটি ভৌত রাশি, ভর একটি ভৌত রাশি, সময় একটি ভৌত রাশি, বেগ, ত্বরণ, সরণ, এরা হলো একটি ভৌত রাশি। কারণ এদেরকে আমরা সংখ্যার সাহায্যে, এককের সাহায্যে নির্দিষ্টভাবে প্রকাশ করতে পারি, যেটা কিনা ইউনিভার্সাল এক্সপ্রেশন, প্রত্যেকে বুঝতে পারবে সেরকমভাবে। তাই এরা হলো ভৌত রাশি। ভৌত রাশি 2 ধরনের, ক্লাস 9-এই আমরা পড়েছিলাম, স্কেলার ও ভেক্টর। স্কেলার রাশি কোনগুলো? যে সমস্ত রাশির কেবলমাত্র মান রয়েছে তারা স্কেলার, আর যে সমস্ত রাশির মানের পাশাপাশি দিক রয়েছে সেগুলি হলো ভেক্টর। তবে এখানেই শেষ নয়, বেশ কিছু ভৌত রাশি রয়েছে যেগুলোকে আমরা স্কেলার রাশি বলি, অথচ তার দিক রয়েছে। যেমন চাপ, তড়িৎ প্রবাহ মাত্রা, নির্দিষ্ট দিকেই তড়িৎ প্রবাহিত হয়, নির্দিষ্ট দিকে চাপ প্রযুক্ত হয়, অথচ এগুলোকে আমরা স্কেলার রাশি বলছি। কেন বলছি? এখানেও মনে রাখতে হবে যে দুটো স্কেলার যখন আমরা যোগ করি তখন বীজগণিতের সাধারণ নিয়মে যোগ হয়, কিন্তু অভিমুখ থাকার কারণে বীজগণিতের সাধারণ নিয়মে দুটো ভেক্টর রাশি যোগ করা যায় না। দুটি ভেক্টর রাশির একটির মান 5 একক, একটির মান 3 একক হলে তাদের যোগফল বা লব্ধির মান 8 একক হবে না, অন্য কিছু হবে। কত হবে আমরা এর পরের চ্যাপ্টার যখন পড়ব ভেক্টর, তখন আমরা শিখব। এই কারণেই এই চাপ এবং প্রবাহ মাত্রা, এই রাশিগুলোর নির্দিষ্ট অভিমুখ থাকলেও এগুলো কিন্তু স্কেলার রাশি। তার কারণ এদের যোগ বা বিয়োগ বীজগণিতের সাধারণ নিয়মে হয়, এর জন্য বিশেষ কোনো নিয়ম লাগে না। তাহলে আমরা শিখলাম ভৌত রাশি কাকে বলে, স্কেলার কি, ভেক্টর কি। ঠিক আছে? দিক থাকলেই যে ভেক্টর হবে তা নয়, দিক থাকা সত্ত্বেও চাপ এবং প্রবাহ মাত্রা এরা স্কেলার রাশি। তবে দিক না থাকলে কোনো মতে সেই রাশিটি ভেক্টর হতে পারে না। আমরা এর পরের চ্যাপ্টারে পড়ব, স্কেলারকে প্রকাশ করা হয় সংখ্যার দ্বারা, কিন্তু ভেক্টরকে প্রকাশ করা হয় কোনো একটি সরলরেখার উপরে তীর চিহ্ন দিয়ে বা কোনো একটি অ্যালফাবেট লিখে তার মাথায় তীর চিহ্ন দিয়ে আমরা ভেক্টরকে প্রকাশ করি। এরপর আমরা যেটা আলোচনা করব সেটা হলো ভৌত রাশির একক। এই জায়গাটা বেশ গুরুত্বপূর্ণ, 1 নম্বরের প্রশ্ন এই একক থেকে পড়তে পারে। একক কি?
বলছে আমরা যখন পরিমাপ করি, পরিমাপ যে সংখ্যা দিয়ে বোঝাই, সেই সংখ্যাটা কি দিয়ে ঠিক হয়, কিসের দ্বারা আমি সংখ্যাটাকে ঠিক করতে পারি না, সেটা হলো যে আমরা পরিমাপ করার সময় ওই জাতীয় ভৌত রাশির একটা নির্দিষ্ট এবং সুবিধাজনক মানকে প্রমাণ হিসাবে ধরে নিয়ে দেখি যে সমগ্র রাশিটি ওই প্রমাণ মানের কত গুণ। ওই প্রমাণ মানটিকে আমরা ওই জাতীয় রাশির একক বলি। ওকে, যেমন ধরো আমি যদি এই বোর্ডটার দৈর্ঘ্য মাপতে চাই, সরাসরি মাপতে পারবো না, কি করব, আমরা একটা নির্দিষ্ট দৈর্ঘ্যকে একক বলে ধরে নেব। তো দৈর্ঘ্য মাপার একক হচ্ছে মিটার। সেখানে কি করা হয়েছে না, ফ্রান্সের প্যারিস শহরে আন্তর্জাতিক যে ওজন কার্যালয় রয়েছে, সেখানে প্ল্যাটিনাম ইরিডিয়ামের একটা ধাতু সংকর আছে, 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সেটা রাখা, তার উপরে দুটো নির্দিষ্ট দাগ দিয়ে সেই দাগের দুটোর ব্যবধান হচ্ছে 1 মিটার ধরা হয়েছে। এটা প্রমাণ মিটার। তারপরে একে 100 ভাগে ভাগ করে যে দৈর্ঘ্য পাওয়া গেছে তাকে লেখা হয়েছে 1 সেন্টিমিটার। তাকে আবার 10 ভাগে ভাগ করে যে দৈর্ঘ্য পাওয়া গেছে তা হচ্ছে 1 মিলিমিটার। এই মাপটা আমরা আমাদের জ্যামিতি বক্সের স্কেলেও দেখতে পাই। তো দেখো, আমরা দৈর্ঘ্য মাপার জন্য একটা নির্দিষ্ট দৈর্ঘ্যকে প্রমাণ হিসাবে ধরে নিয়ে যে কোনো দৈর্ঘ্য এই প্রমাণ মিটারের কত গুণ বা কত ভাগ তা মাপছি। এই নির্দিষ্ট প্রমাণ মানটিকে ওই জাতীয় রাশির একক বলে। ভৌত রাশির একক আবার দু প্রকারের। কি কি না, মৌলিক একক বা মূল একক বা প্রাথমিক একক, আর লব্ধ একক বা প্রাপ্ত একক। এই যে সমস্ত রাশি একক মৌলিক একক, সেই রাশিগুলোকে আমরা মৌলিক রাশি, আর যাদের একক লব্ধ একক তাদের রাশিকে, সেই রাশিটাকে আমরা লব্ধ রাশিও বলতে পারি। এখন কাকে বলছে মূল একক বা মৌলিক একক? বলতে যে সমস্ত রাশির একক স্বতন্ত্র, অর্থাৎ যে সমস্ত রাশির পরিমাপ করার জন্য অন্য কোনো রাশির সাহায্য নিতে হয় না, তাদেরকে আমরা মূল বা মৌলিক বলবো। যেমন দৈর্ঘ্য, ভর, সময়, এদেরকে আমরা মূল একক বা মূল রাশি বা মৌলিক রাশি বলি। লব্ধ একক বলছে এক বা একাধিক মৌলিক এককের সমন্বয়ে গঠিত এককগুলোকে বলে লব্ধ একক। যেমন দেখো, তুমি যদি কোনো কণার বেগ মাপতে চাও, তোমার যেটা মাপতে হবে সেটা হলো কণার সরণ কত হয়েছে এবং ওই সরণ হতে কত সময় লেগেছে। তারপরে সরণকে সময় দিয়ে ভাগ করে তুমি বেগ গণনা করবে। তার মানে বেগ রাশিটি মাপার জন্য তোমার দুটো মৌলিক রাশি সরণ এবং সময়ের সাহায্য নিতে হচ্ছে। সেই জন্য বেগ একটি লব্ধ রাশি, বেগের একক লব্ধ একক হয়েছে। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারছি যে একক একটি অতি প্রয়োজনীয় বিষয়। একক ছাড়া পরিমাপ করা বেশ কষ্টকর, মাপতে আমরা পারবো না। একক অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু এমনও কিছু রাশি রয়েছে যারা এককবিহীন। এককবিহীন রাশি কোনগুলো? না, বলছে কিছু কিছু রাশি দুই বা ততোধিক সমজাতীয় রাশির অনুপাত, এদেরকে আমরা এককবিহীন রাশি বলি। যেমন দেখো, আপেক্ষিক গুরুত্ব। আপেক্ষিক গুরুত্ব রাশিটির কোনো একক নেই কেন? আপেক্ষিক গুরুত্ব বলতে কি বোঝায় আমরা পরে খুব ভালো করে এটা পড়বো, আবার পরবর্তী চ্যাপ্টারে রয়েছে। এখানে জাস্ট ছোট্ট করেই বলি, আপেক্ষিক গুরুত্ব মানে কোনো পদার্থ জলের চেয়ে কত গুণ ভারী। এখন কোনো পদার্থ জলের চেয়ে কত গুণ ভারী, এই ব্যাপারটা বোঝার জন্য আমাকে নির্দিষ্ট পরিমাণ জল নিতে হবে। যে কোনো পরিমাণ জল নিলে তো আর হবে না। কেউ 1 গ্লাস জলের সঙ্গে একটা পাথরের ভর তুলনা করলো, কেউ 1 বালতি জলের সঙ্গে একটা পাথরের ভর তুলনা করলো, দুজন তো সমান সংখ্যা পাবে না, অনুপাতটা সমান হবে না। তাহলে কি পরিমাণ জল নেব? না, পদার্থের সম আয়তন জল নিতে হবে। অর্থাৎ কোনো পদার্থখণ্ড তার সমান আয়তনের জলের চেয়ে যত গুণ ভারী, তাকে তার আপেক্ষিক গুরুত্ব বলে। যেমন আমি যদি বলি কোনো পাথরের আপেক্ষিক গুরুত্ব 2.65, তার মানে ওই পাথর তার সম আয়তন জলের থেকে 2.65 গুণ ভারী। তাহলে অটোমেটিক্যালি আমরা বুঝে যাচ্ছি কি বলতে চাইছে,
তাই আর এককের প্রয়োজন পড়ে না। যেমন আমি আপেক্ষিক গুরুত্ব 2.65 দেখে এটা বলতে পারি যে এই যে পাথরটা, যদি কোনো একটা পাথর নিই যার আয়তন 100 সিসি, তার ভর কত? না, 100 সিসি জলের ভর হচ্ছে 100 গ্রাম। এই পাথরের আপেক্ষিক গুরুত্ব 2.65, তার মানে 100 সিসি পাথরের ভর এই জলের ভরের থেকে 2.65 গুণ বেশি, মানে 265 গ্রাম। বোঝা গেল? তাহলে ঠিকভাবে আমরা গণনা করতে পারি একক ছাড়াও। সেই জন্য এই সমস্ত রাশির কোনো একক হয় না। কাদের? না, যে সমস্ত রাশি দুইটি সমজাতীয় রাশির অনুপাত, তাদের কোনো একক নেই, এদের বলে এককবিহীন রাশি। আপেক্ষিক গুরুত্ব, বিকৃতি, দ্রাব্যতা, এরকম কিছু রাশি রয়েছে যাদের কোনো একক হয় না। এবারে আমরা খুব গুরুত্বপূর্ণ জায়গাটা পড়তে চলেছি, সেটা হচ্ছে একক পদ্ধতি। এই একক পদ্ধতি পড়াবার আগে তোমাদের একটা কথা বলি। যেমন দেখো, আমরা ঠিক করে নিয়েছিলাম যে একটা নির্দিষ্ট দৈর্ঘ্যকে 1 মিটার বলে ধরবো। যদি এমনটা না হয়ে আমি আমার প্রয়োজন অনুসারে আর একটু বড় একককে 1 মিটার বলে ধরতাম, এখন আমি যেটাকে 2 মিটার বলে ভাবছি, তখন নিশ্চয়ই সেটা 2 মিটার হতো না। দেখো, মনে করো এই দৈর্ঘ্যটা বর্তমানে 2 মিটার, তার কারণ প্রমাণ মিটার। মনে করো এখান থেকে এই পর্যন্ত দৈর্ঘ্যটা প্রমাণ মিটার, সেই জন্য এটা 2 মিটার। এখন যদি আমি আরো কোনো বড় একক দৈর্ঘ্যকে 1 মিটার বলে ধরতাম, তখন আরো কোনো বড় দৈর্ঘ্য হতো 2 মিটার। তার মানে যেটাকে আমি এখন 2 মিটার বলছি, সেটা প্রকৃতপক্ষে 2 মিটারের চেয়ে কম। তাহলে এককের পরিমাণ কত, তার উপর নির্ভর করবে পরিমাপ। তাই আমরা বলতে পারি, যদি কেউ 2 মিটারকে, মানে বর্তমানে আমরা যেটাকে 2 মিটার বলে ভাবছি, তাকে 1 মিটার বলে ভাবতো, তার মানে এখন আমি যাকে 10 মিটার ভাবছি, সেটা হতো 10/2, তার মানে 5 মিটার। তাহলে কি করে আমরা পরিমাপ করব? রাশির পরিমাণকে এককের পরিমাণ দিয়ে ভাগ করব। ধরো বললো রাশির পরিমাণ পি, এককের পরিমাণ কিউ, তাহলে পরিমাপটা কত? না, P/Q, রাশির মান বাই এককের মান। এবারে একক পদ্ধতি। একক পদ্ধতি কি না, এই যে আমরা লব্ধ রাশিগুলো পড়লাম, এই লব্ধ রাশিগুলো মৌলিক রাশির ওপর নির্ভর করে তৈরি হয়েছে। তাই কোনো একটি লব্ধ রাশির একক কত হবে বা কি হবে, সেটা নির্ভর করছে আমরা কোন কোন মৌলিক একক ব্যবহার করছি তার উপরে। সেই জন্য সেই মৌলিক এককগুলোর নামকে নিয়ে আমরা একটা একটা একক পদ্ধতি তৈরি করি। একদম প্রথম দিকে 3টে মাত্র মৌলিক রাশি নিয়ে ব্যবহার করা হতো, দৈর্ঘ্য, ভর আর সময়। এই 3টে মাত্র মৌলিক এককের উপর নির্ভর করে সমস্ত লব্ধ রাশিগুলোকে তৈরি করা হতো। পরবর্তীকালে অবশ্য আরো বাড়াতে হয়েছে। তো তখন দৈর্ঘ্য সেন্টিমিটারে, ভর গ্রামে এবং সময়কে সেকেন্ডে মাপলে তাকে আমরা বলি সিজিএস পদ্ধতি, সেন্টিমিটার গ্রাম সেকেন্ড পদ্ধতি। এখন যদি দৈর্ঘ্যটাকে ফুট, ভরটাকে পাউন্ড, সময়টাকে সেকেন্ডে মাপা হয়, তখন তার নাম হয় এফপিএস পদ্ধতি। দৈর্ঘ্য মিটারে, ভর কিলোগ্রামে, সময় সেকেন্ডে মাপলে পদ্ধতি হয় এমকেএস পদ্ধতি। তো দেখো একটা জিনিস, পরিমাপের যে কোনো পদ্ধতিতেই কিন্তু সময়ের একক সেকেন্ড। তাই তোমাকে যদি প্রশ্ন করা হয় ভরের একক কি, তখন তোমাকে লিখতে হবে সিজিএস পদ্ধতি অনুযায়ী ভরের একক গ্রাম, বা এসআই পদ্ধতি অনুযায়ী ভরের একক কিলোগ্রাম, বা এমকেএস পদ্ধতি অনুযায়ী ভরের একক কিলোগ্রাম। বাট যদি তোমাকে প্রশ্ন করে সময়ের একক কি, কোনো পদ্ধতির নাম বলার দরকার নেই, সময়ের একক হলো সেকেন্ড। ওকে, তো পরবর্তীকালে আমরা অনুভব করলাম এই 3টে মাত্র মৌলিক একক দ্বারা সমস্ত লব্ধ রাশিগুলোর একক গঠন করা যাচ্ছে না। তখন এই এমকেএস পদ্ধতির এই 3টে এককের পাশাপাশি আমরা আরো 4টে অতিরিক্ত একক ধরলাম, যেগুলো হলো প্রবাহ মাত্রা, তাপমাত্রা, দীপন প্রাবল্য আর পদার্থের পরিমাণ।
প্রবাহমাত্রার একক অ্যাম্পিয়ার, তাপমাত্রার একক কেলভিন, দীপনটা বলল ক্যান্ডেলা, আর পদার্থের পরিমাণ মোল। এই যে 7টা মৌলিক একক, সেই সঙ্গে সঙ্গে দুটি সহকারী একক, কোণের একক, রেডিয়ান, দ্বিমাত্রিক কোণ মাপার জন্য রেডিয়ান, আর ত্রিমাত্রিক কোণ মাপার জন্য স্টেরেডিয়ান। এই দুটো সহকারী একক, অর্থাৎ 7টা মৌলিক একক, 7টি মৌলিক একক এবং দুটি সাহায্যকারী একক নিয়ে যে বিরাট বড় পদ্ধতি তৈরি হলো, সেই একক পদ্ধতির নাম হলো এসআই পদ্ধতি, স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট। এসআই পদ্ধতি সিজিএস পদ্ধতির থেকেও আলাদা, এসআই পদ্ধতি এমকেএস পদ্ধতির থেকেও আলাদা, এসআই পদ্ধতি এফপিএস পদ্ধতির থেকে আলাদা। আধুনিকতম একক পদ্ধতি হলো এসআই পদ্ধতি। 1961 সালে আইইউপিএসির নিয়মাবলী দ্বারা ঠিক হয়েছে কিভাবে এককগুলি লেখা উচিত। আইইউপিএসি, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, সেই সঙ্গে সঙ্গে বিআইপিএম অর্থাৎ ইন্টারন্যাশনাল ব্যুরো অফ ওয়েটস অ্যান্ড মেজার্স, এই সমস্ত সংস্থাগুলি তারা ঠিক করেছেন কিভাবে এককগুলো লিখতে হবে। তো এগুলো মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, কিন্তু একটু মনে রাখতে হবে। এই কারণে মনে রাখতে হবে কারণ এগুলো না মনে রাখলে একক লিখতে গিয়ে ভুল হবে। প্রথম কথা হলো এককগুলি ইংরাজি অক্ষরে লেখা বাঞ্ছনীয়, তার কারণ এটা ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট। দ্বিতীয় কথা হলো লেখাগুলোকে সোজা করে লিখতে হবে, কোনো বাঁকানো লেখা না লেখাই ভালো। যদিও হাতে লিখতে গিয়ে বেঁকে যেতে পারে, কিন্তু প্রিন্ট করছি তখন এই যে বলেন না ইটালিক্স, এই ইটালিক্সে অতি অবশ্যই একক লেখা যাবে না। এইভাবে না লেখাই ভালো, বা লেখা যাবে না, তবে হাতে লিখতে গেলে বেঁকে যেতে পারে। এই দুটো প্রথম কথা। 3 নম্বর যে কথা হচ্ছে প্লুরাল। প্লুরাল ফর্ম দরকার নেই, অর্থাৎ 1 কেজি তো 1 কেজি, 2 কেজি 2 কেজি, 3 কেজি 3 কেজি। কিন্তু প্লুরাল মানে 1 কেজির জন্য সিঙ্গুলার বলে 1 কেজি, আর 2 কেজির জন্য 2 কেজিস, না, মোটেও নয়, কোনো প্লুরাল ফর্মের দরকার নেই। 4 বেশ কিছু ক্ষেত্রে মনে রাখতে হবে, যেমন গ্রাম শুধু জি, ছোট হাতের জি, সেকেন্ড শুধু এস, ছোট হাতের এস, কেলভিন কেবলমাত্রই কে, বড় হাতের কে। এরকম কতগুলো একক আছে যেগুলো কম বেশি আমরা ভুলভাল লিখে ফেলি, তো সেইগুলো করা যাবে না, সেগুলোকে মাথায় রাখতে হবে। এরপরে আমি মূল জায়গায় চলে আসছি। একক যখন লিখবো তখন খেয়াল করতে হবে এককটা নাম অনুসারে কিনা, কোনো বৈজ্ঞানিকের নাম অনুসারে কিংবা কোনো জায়গার নাম অনুসারে। নাম অনুসারে যে এককগুলো, সেগুলো কিন্তু প্রথম অক্ষরটা বড় হাতের লিখে প্রকাশ করা হয়। যেমন অ্যাম্পিয়ার বড় হাতের এ, কুলম বড় হাতের সি, নিউটন বড় হাতের এন। এখন যদি কেউ চাই যে আমি পুরো নামটা লিখব, অর্থাৎ অ্যাম্পিয়ার আমি শুধু এ লিখবো না, পুরো নাম লিখবো, তাহলে কিন্তু এইভাবে পুরোটাই ছোট হাতের লিখতে হবে অ্যাম্পিয়ার। কুলম পুরোটাই ছোট হাতের লিখতে হবে, কোনো প্রথম অক্ষর বড় লেখা যাবে না। নিউটনও তাই, প্রথম অক্ষর বড় লেখা যাবে না, সবটাই পুরোটাই ছোট হাতের অক্ষরে লিখতে হবে। তা না হলে কিন্তু ব্যক্তি এবং একক এর মধ্যে পার্থক্য করা যাবে না। অনেক সময় দেখা যাবে যে একই অক্ষর দিয়ে আরো একটা নাম চলে এসছে, যেমন ধরো 20, তারপরে আমেরিসিয়াম। তো এক্ষেত্রে কি করা হলো, যেমন করে আমরা মৌলের চিহ্ন লিখেছিলাম, নামের প্রথম অক্ষরটা বড় হাতে লিখে মৌলকে প্রকাশ করা হতো, কিন্তু একই অক্ষর চলে এলে আমরা প্রথম অক্ষরের পাশাপাশি অন্য আরেকটি কোনো লেটার যেটা কিনা জোরে উচ্চারিত হয় তাকে গুরুত্ব দিয়েছি। যেমন 20 সিআই, ক্যান্ডেলা সিডি, আমেরিসিয়াম এএম। ও সরি, আমেরিসিয়াম তো মৌলের নাম, যাতে একক নয়, ভেরি সরি, লিখতে গিয়ে চলে এসছে। যাই হোক, ওইখানকার এবং এখানকার ব্যাপারটা কিন্তু একই রকমের, প্রায় কাছাকাছি। যেগুলো বিজ্ঞানীর নামের অক্ষর বা জায়গার নামের অক্ষর হিসাবে নয়, সেগুলো কিন্তু
ছোট হাতেই লিখতে হবে, যেমন কিলোগ্রাম, কেজি, গ্রাম শুধু জি, মিটার শুধু এম, ঠিক আছে, আর্গ ERG, এগুলো এইভাবেই লিখতে হবে। এইবারে খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো এসআই পদ্ধতিতে যে কেলভিন একক লিখছি তাপমাত্রা, তার জন্য কোনো ডিগ্রি দেওয়ার প্রয়োজন নেই। কেলভিনের ক্ষেত্রে ডিগ্রি দেওয়ার কোনো প্রয়োজন নেই, এটা বাদ দেওয়া হয়েছে। এখন এরপর যেটা বলবো, ভেরি ইম্পর্টেন্ট, খুব খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো যে কোনো কোনো ক্ষেত্রে একক লিখতে গিয়ে ভাগ করা বা ভাগ লেখার প্রয়োজন পড়ে, যেমন জুল পার কেজি কেলভিন। তো সেক্ষেত্রে কিন্তু এই একবার মাত্র স্ল্যাশ চিহ্ন বা হেলা দাঁড়ি বা ভাগ ব্যবহার করতে হবে, দুবার ব্যবহার করা যাবে না। দুবার ভাগ বোঝানো হলেও তোমাকে স্মরণ করে নিয়ে কোনটা ভাগ কোনটা গুণ বুঝে নিয়ে একটি মাত্র স্ল্যাশ চিহ্ন ব্যবহার করতে হবে। ঠিক তেমনি দুটো এককের গুণ বোঝানোর জন্য মাঝে একটা গ্যাপ রাখলেই চলবে, মাঝখানে কোনো ডট বা কিছু দেওয়ার দরকার নেই। নিউটন মিটার, নিউটন এবং মিটারের মাঝে ছোট্ট গ্যাপ থাকলে বোঝা যাবে নিউটন মিটার। একক লেখার পরে কোনো ফুল স্টপ দেওয়া যাবে না। তবে যদি ইংরেজিতে আমি কোনো বাক্য লিখি যে দ্য ফোর্স ইজ 10 নিউটন, তো আমাকে তো বাক্যের শেষে ফুল স্টপ দিতে হবে। তো এক্ষেত্রে ফুল স্টপটা বাক্যের জন্য ফুল স্টপ, ঠিক আছে। এরকম লেখা যাবে না 10 নিউটন ফোর্স, হি or she applies 10 নিউটন ফোর্স, এই নিউটনের পরে ডট চিহ্ন দেওয়া যাবে না। তো এইভাবে একক লেখার যে নিয়মাবলী সেগুলো তোমাকে মেনে চলতে হবে। এই নিয়মাবলীগুলো আমি পরপর বললাম, এগুলো তোমরা খাতায় একটু নোট করবে। এখান থেকে সেভাবে কোনো প্রশ্ন 1 নম্বরে দেওয়ার মতো নেই। আমি কিছু প্রশ্ন তোমাদের অতি অবশ্যই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেব, সেখান থেকে তোমরা করবে। তো দেখো, এবার একটা কথা বলি, আমরা পরিমাপের প্রয়োজনে ছোট এবং বড় একক ব্যবহার করি। ছোট এবং বড় একক ব্যবহার করি বলেই দেখো দৈর্ঘ্য মাপতে গিয়ে মিটার ব্যবহার করেছি, আবার আমরা কিলোমিটার ব্যবহার করি। কেন করেছি না, ধরো কোনো একটা রাস্তার দৈর্ঘ্য 43,000 মিটার, তো কিলোমিটারে লিখলে সেটা হয়ে যায় 43 কিলোমিটার। ফলে মনে রাখতে সুবিধা, ব্যবহার করতে সুবিধা, বুঝতে সুবিধা। রাশির মান অনুযায়ী আমরা একক ঠিক করি, বড় রাশির জন্য বড় একক, ছোট রাশির জন্য ছোট একক। কিন্তু তারপরেও দেখা যায় আমরা যদি এরকম করতেই থাকি, এককের সংখ্যা তো অনেক বেড়ে যাবে। কত উপসর্গ ব্যবহার করব? এমনিতে কিলোর পরে আমরা আর বড় করতে গেলে এরপরে মেগা, তারপরে গিগা, তারপরে টেরা, এইগুলোকে রেখেছি। কিলো যেমন হচ্ছে তোমার কিলোমিটার মানে 10⁻³ মিটার, মেগা হচ্ছে 10⁻⁶, গিগা 10⁻⁹, টেরা 10⁻12। তো ভাবো তাহলে 10⁻⁴, 5 এগুলোর জন্য কোনো নাম নিইনি, 7, 8 এগুলোর জন্য কোনো নাম নিইনি। কেন নিইনি না, ওইগুলো ব্যবহার করে মোটামুটি যে সংখ্যাগুলো আমরা এখানে লিখি সেটা 1 থেকে 1000-এর মধ্যে সীমাবদ্ধ হয়, তো সেটা মনে রাখা যায়। তার মানে আমরা বুঝতে পারছি যে মনে রাখার উদ্দেশ্যে বা সংখ্যাটাকে ছোট করে বলার উদ্দেশ্যে আমরা এত উপসর্গ ব্যবহার করছি, ছোট বা বড় একক ব্যবহার করছি। ভেরি গুড। তাহলে আমরা এখানে যেটা শিখবো এবারে, সেটা বিজ্ঞানসম্মত প্রকাশ, কোনো সংখ্যাকে বিজ্ঞানসম্মতভাবে প্রকাশ করা। একটা বিরাট বড় সংখ্যা, ধরো 4, 7, 6, 5, 3, 2, 1.37। এই সংখ্যাটাকে আমি যদি মনে রাখতে চাই, তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, 47,65,321.37 এটাই বলতে হয়। তা না করে আমি যদি এরকম লিখতাম 4.76 বা 77 ইন্টু 10⁶, তাহলে অনেক সহজে সংখ্যাটাকে বোঝানো যেত। দেখো দশমিক বিন্দুটা আমি কি করেছি, এই বাঁদিকে সরিয়ে দিয়েছি। ক ঘর? 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, 6 ঘর, তাই 10⁶ লিখেছি। কেউ বলবে স্যার কি করে হলো? দেখো আমি যদি লিখতাম 100
পুরোপুরি 100, কিন্তু 100কে লেখা যায় দেখো 10 গুণ 10, বা লেখা যায় 100কে 1 গুণ 100, আর 100 মানে 10⁻², তার মানে 100কে আমি 10⁻² লিখতে পারি, তাই না? ঠিক তেমনি করে যদি আমার থাকতো 12.3, একে কি লিখতে পারতাম আমরা, এটা হচ্ছে 12.3 ইন্টু 1, ঠিক তেমনি করে 1.23 ইন্টু 10 লেখা যায়। দেখো 1.23 কে 10 দিয়ে গুণ করলে 12.3 হবে। তো দশমিক বিন্দু যখন বাঁ দিকে সরিয়ে আনবো, এক ঘর সরিয়ে আনলে আমার এখানে মাল্টিপ্লায়ারটা 10 বেড়ে যাবে, দু ঘর সরিয়ে আনলে 100 বেড়ে যাবে, 100 মানে 10⁻², 3 ঘর সরিয়ে আনলে বাঁ দিকে 10⁻³ এরকম করে করে যাবে। ঠিক তেমনি করে আমি যদি লিখতাম এটা 123 ইন্টু বলে লেখার চেষ্টা করতাম, মানে 12.3কে এইভাবে লেখার চেষ্টা করছি 123 ইন্টু কিছু একটা, তো 123 এর সঙ্গে কিছু গুণ করলে তো 12.3 হবে না, কিন্তু 10 দিয়ে ভাগ করলে 12.3 হয়, তাই না? দেখো 10 দিয়ে ভাগ করলে, তার মানে আমি বলতে পারি এটা হচ্ছে 123 ইন্টু 10⁻−1। তার মানে দশমিক বিন্দু যখন ডান দিকে সরালাম তখন 10 এর পাওয়ারে মাইনাস এলো, তাই দশমিক যখন ডান দিকে সরাবো 10 এর পাওয়ার কমবে, আর দশমিক বিন্দু যখন বাঁ দিকে সরাবো 10 এর পাওয়ার বাড়বে। কতগুলো ঘর সরাবো বা কতগুলো ঘর সরাবো না সেটা ঠিক করব কিভাবে? বলছে যখন এইভাবে সংখ্যাকে প্রকাশ করে তাকে বলে বিজ্ঞানসম্মত প্রকাশ। এই বিজ্ঞানসম্মতভাবে প্রকাশ করার জন্য সামনের নাম্বারটা, এই যে নাম্বারটা, এটা হতে হয় 0.5 এর চেয়ে বড়, কিন্তু 5.0 এর চেয়ে ছোট। অর্থাৎ যদি কোনো সংখ্যাকে আমরা এইভাবে প্রকাশ করি x ইন্টু 10⁻n, যেখানে x এর মান লেস দ্যান 5 বা গ্রেটার দ্যান 0.5, তাহলে এই n যেটা, nটাকে বলা হয় অর্ডার অফ ম্যাগনিটিউড, অর্থাৎ মানের ক্রম। অর্ডার অফ ম্যাগনিটিউড মানের ক্রম, সংখ্যার মানের ক্রম। এখন প্রশ্ন উঠতে পারে স্যার 5 এর মানের ক্রম কত? দেখো 5 আমি লিখছি 5 কে লেখা যেতে পারে 0.5 ইন্টু 10⁻1, আবার 5 কে লেখা যেতে পারে 5 ইন্টু 10⁻0। তাহলে কোনটা ধরবো? যেহেতু এটা কম তাই আমরা এটা ধরবো। 5 এর মানের ক্রম হচ্ছে 0। 6 এর মানের ক্রম কত? দেখো 6 এর মানের ক্রম হচ্ছে লিখবো 0.6 ইন্টু 10⁻1। কেন 6 ইন্টু 10⁻0 না লেখা যাবে না? কারণ সামনের সংখ্যাটা 0.5 এর থেকে বড় কিংবা 5 এর চেয়ে ছোট হতে হবে। তাহলে যেই 6 লিখতে গেলাম সেটা 0.6 ইন্টু 10⁻1, মানে 6 এর মানের ক্রম হয়ে গেল 1। ধরো তোমাকে বললো 74.23 ইন্টু 10⁻3, এই সংখ্যাটির মানের ক্রম কত? তো সামনের সংখ্যাটা তো 5 এর চেয়ে বড়, তাহলে চলবে না। 5 এর চেয়ে ছোট করি, দশমিক বিন্দু বাঁ দিকে এক ঘর সরালে কত হবে? 7.423 ইন্টু 10⁻1 বাড়বে, বাঁ দিকে পয়েন্ট সরলে এখানে 10 বাড়ে, হয়েছে 7 এর চেয়ে 5 এর চেয়ে ছোট না? হয়নি, তাহলে আরো একবার সরাতে হবে 0.7423 ইন্টু 10⁵। এইবারে দেখো সামনের সংখ্যাটা 0.5 এর থেকে বড় কিন্তু 5 এর চেয়ে ছোট, তাহলে এই যে 10 এর পাওয়ারে 5, তার মানে এই সংখ্যাটার মানের ক্রম কত? না এই সংখ্যাটার মানের ক্রম হলো 5। ওকে, তাহলে আমরা মানের ক্রমটা কেন তৈরি করলাম? না একক ব্যবহার করেও আমরা দেখতে পাচ্ছি যে উপসর্গ অনেক তৈরি করার পরেও কোনো কোনো সংখ্যা বিরাট বড় বা বিরাট ছোট হচ্ছে, তখন সেই সংখ্যাটাকে বিজ্ঞানসম্মতভাবে প্রকাশ করে কি করে প্রকাশ করলাম? না সংখ্যাটাকে আমরা দুটো পার্টে ভাগ করছি, সামনে একটা নাম্বার ইন্টু 10⁻n, এই টাইপের। সামনের নাম্বারটা যদি 5 এর চেয়ে কম কিন্তু 0.5 এর চেয়ে বেশি রাখতে পারি, তাহলে 10 এর যেটা পাওয়ার সেটা হবে ওই সংখ্যার মানের ক্রম। তাহলে এই আমার আজকের ভিডিও এখানে শেষ হলো। যেটুকু পড়ানোর কথা ছিল তোমাদের, এর সঙ্গে ডেসক্রিপশন বক্সে প্রশ্নটা যাচ্ছে, প্রশ্নের উত্তর তোমরা করো। কালকে আবার 8 PM ফিজিক্সে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।